মাননীয় অধ্যক্ষ মহোদয়, মাননীয় সদস্যগণ বিলক্ষণ জানেন যে নানা প্রকল্প রূপায়ণে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা পুরস্কার ও প্রশংসা পেয়েছি, কিন্তু অত্যন্ত ক্ষোভের সঙ্গে আমার জানাতে বাধ্য হচ্ছি যে এরপরও কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের ন্যায্য অধিকারকে বারবার প্রত্যাখ্যান করে চলেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামোন্নয়ন প্রকল্প যেমন মানরেগা, প্রধানমন্ত্রী আপনি বলে আপনি পড়ে যান, আপনি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আবার করছি, মাননীয় সদস্যগণ বিলক্ষণ জানেন যে নানা প্রকল্প রূপায়ণে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা পুরস্কার ও প্রশংসা পেয়েছি, কিন্তু অত্যন্ত ক্ষোভের সঙ্গে আমি জানাতে বাধ্য হচ্ছি যে এরপরও কেন্দ্রীয় সরকার রাজ্যের জনগণকে প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আমাদের ন্যায্য অধিকারকে বারবার প্রত্যাখ্যান করে চলেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ প্রকল্প আপনারা যা বলার আপনারা বলবেন বাজেট ভাষণের সময়, আপনারা বাজেট বিতর্কে অংশগ্রহণ করে যা বলার করবেন। প্লিজ দিস নট দ্য ওয়ে। আপনি বাজেট বিতর্কে যা বলার বলবেন, ইউ হ্যাভ ইউর ওন টাইম, দিস ইজ নট দ্য ওয়ে। প্লিজ টেক ইউর সিট। না, এটা বাজেটের যখন বিতর্কে অংশগ্রহণ করবেন তখন যা বলার বলবেন। প্লিজ don't compel me to বাজেট শেষ হওয়ার পর যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে, তাদের স্বাধীনতা আছে, তারা সেটা নিয়ে বলতে পারে, মতামত ব্যক্ত করতে পারে, আলোচনা করতে পারে, কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে। মানুষের জানবার অধিকার আছে, আমরা কি কাজ করছি, মানুষের জানবার অধিকার আছে, অর্থনৈতিক পরিস্থিতি কি আছে, আমরা ধিক্কার জানাই এই রাজনীতি, নোংরা রাজনীতি, ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার জানাই। এরা রাজ্য বিরোধী, এরা অ্যান্টি বেঙ্গলি, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা অ্যান্টি বাংলা, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না, এরা বাংলার ভালো চায় না। লজ্জা হয় না? একটা বাজেট পড়তে দিতে চান না? কি কথা বলবেন? বক্তৃতা বলবেন? এটা বিজেপি পার্টি অফিস নয়, এটা অ্যাসেম্বলি, এটা অ্যাসেম্বলি। ঠিক আছে, আপনারা বসুন, প্লিজ বসুন। কেয়ারের অবসর 2 ডিসেম্বর 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট, 147 জন এমপিকে সাসপেন্ড করেছিল পার্লামেন্ট। আমরা সে পথে যেতে চাই না, মনে করিয়ে দিলাম। তুমি দুর্বল হতে পারো, আমি দুর্বল নই, আমরা লড়াই করে দেবো। আর খবর থাকলে বাজেটের পর তুমি বলবে, বাজেটের আগে নয়। যতক্ষণ সে প্রধান চলবে বলবেন না, কারণ আমি চাই এগুলো মানুষের কাছে যাক। ওদের এই আচরণ বাংলার বিরুদ্ধে, বাংলা মায়ের বিরুদ্ধে মানুষ দেখুক যে কতখানি বিবেচনামূলক বক্তব্য না রেখে বাংলার ভালো এরা চায় না, অ্যান্টি বাঙালি, রাজ্য বিরোধী, এদের অ্যাটিটিউড মানুষ দেখুক। বসুন বসুন বসুন। আপনাদের ইউ উইল হ্যাভ ইউর ওন টাইম। যখন আপনারা বাজেটের যখন আলোচনা হবে, আলোচনায় নিশ্চয়ই অংশগ্রহণ করবেন, আপনাদের বক্তব্য রাখবেন, এভাবে ইন্টারাক্ট না করা। সম্মানীয় সাংবাদিক বন্ধুগণ, আমরা প্রধান এবং একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের অর্থমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী যে বাজেট আজকে পেশ করেছেন, সেটা নিয়ে আমরা আমাদের যে বক্তব্য এবং বাজেট থেকে যা আমরা পেয়েছি আপনাদের মাধ্যমে তুলে ধরতে চাই। প্রথম কথা হচ্ছে, এক কথায় বলা যেতে পারে এই বাজেট নির্বাচনী বক্তৃতা, হারিয়ে যাওয়া জনাধার
এবং যে কোনো প্রকারে অর্থনীতির 12টা বাজুক, টিকে থাকার ক্ষমতার একটা প্রচেষ্টা ছাড়া অন্য কিছু নয়। প্রথমত এই বাজেট এক্সিকিউশন হবে এপ্রিল মাসের থেকে, যে অর্থবর্ষ শুরু হবে সেদিন থেকে, এখনই ইমপ্লিমেন্টেশনের বিষয় নেই। কিন্তু তারপরে আমাদেরও সরকারি পক্ষ থেকে প্রেস মিডিয়াকে কানেক্ট করা আছে, আপনারা সবাই জানেন। তো যদি আপনারা রেডি থাকেন তাহলে আমরা শুরু করতে পারি। আর যদি আপনারা মনে করেন না একতরফা বিজেপি যা বলবে সেটাই হবে, তাহলে কিন্তু আই এম সরি, আই ক্যানট ওয়েট। এতটা অপেক্ষা আমার পক্ষে করা সম্ভব নয়। আপনারা সবাই জানেন আমার ফিভার আছে, তা সত্ত্বেও আমি এতক্ষণ ঠান্ডাতে বসেছিলাম, বাজেট পুরো বাজেট শুনেছি। তা সত্ত্বেও আমি বসে আছি, কারণ আপনারাই মিট করতে চেয়েছিলেন। যদি প্রেস মিডিয়া মনে করেন আপনারা আমাদের বক্তব্য শুনবেন না, আমার তাতে কোনো খেদ থাকবে না। আমি তাহলে বলবো থ্যাংক ইউ সো মাচ, সরি, আমি আর 5 মিনিট দেখব। 5 মিনিটের মধ্যে যদি আপনারা আমাদের অ্যালাউ করেন আমরা করব। বাট কেউ যদি ঘরে গিয়ে বসে থেকে জোর করে মনে করে আর কাউকে বলতে দেবো না, একতরফা বলার অধিকার একমাত্র একটি রাজনৈতিক দলের, তাহলে আমি সরি, তাহলে প্রেস মিডিয়ার এই রোলটাকেও আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো না। তুলনায় কিছুই নয়। এক্ষেত্রে এসসি এসটিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এসসি এসটি মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভান্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার, তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এসসি এসটিরা ডবল পাবে। আজকে এসসি এসটিদের 200 টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসি এসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে সেটা প্রমাণিত হয়েছে। অ্যাসেম্বলির প্রেস কনফারেন্স রুমটা আমি মাননীয় স্পিকারের কাছে এটা নিয়ে অলরেডি কমপ্লেন জানিয়েছি। কিন্তু আমরা যেহেতু আমাদেরও তো একটা সময়ের দাম আছে, ওদের তো কোনো কাজ নেই, কাজ তো খই ভাজ, শুধু মিথ্যে কথা বলা, বাংলাকে অপমান করা, বাংলা মাকে অসম্মান করা, বাংলার সমগ্র মানুষকে অসম্মান করা ছাড়া আর কিছু বলার নেই। তাই তারা একতরফাভাবে উল্টো পাল্টা বলে যাচ্ছেন, যার কোনো ভিত্তি নেই। মানুষরা উল্টো পাল্টা কথা শুনতে চায় না, মানুষ চায় কাজের কথা। তাই যখন প্রেস মিডিয়া যখন ওদের একতরফাভাবে অ্যালাউ করেছেন, আমার কোনো আপত্তি নেই। আই এম সরি, আমি আর কোনো দিনই এই প্রেস মিডিয়ার সাথে আমি কথা বলবো না অ্যাসেম্বলিতে। আমি আমাদের ফেস টাইম লাইভকে বলছি আপনারা কভার করুন, আর ওই লাইনটা ডিসকানেক্ট করে দিন, প্রেস কর্নার লাইন আমাদের ডিসকানেক্ট করে দিন। আমি অনেকক্ষণ অপেক্ষা করেছি, এনাফ, ফেয়ার এনাফ। ফেস টাইমকে এখানে চলে আসতে বলো, ওখানে লাইভ থাকবে না। হ্যাঁ, তার কারণ হচ্ছে আমরা অনেকটা সময় দিয়েছি, ওরা বকে যাক যত ইচ্ছে। আমি ফেস টাইম লাইভে যেটা বলতে চাই, সাধারণ মানুষ, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। অ্যাসেম্বলিতে প্রেসের একটা রুম আছে যেখানে প্রেস অ্যাক্রিডিটেড কার্ড হোল্ডাররা থাকেন এবং তারা সব পলিটিক্যাল পার্টি প্রেস ব্রিফিং নেন। কিন্তু আমরা দেখলাম বাজেট হবার পর রাষ্ট্রীয় গীত কমপ্লিট হবার আগেই বিজেপির লোকেরা গিয়ে চেয়ার দখল করে বসে আছে, যাতে আমাদের সরকারের পক্ষ থেকে, এমনকি আমি অ্যাজ এ চিফ মিনিস্টার, ইউ ফরগেট যে আমি চিফ মিনিস্টার, আই এম এ কমন ম্যান। কিন্তু অ্যাসেম্বলিতে যেহেতু আমি আছি, আমরাও ম্যাটার করি, অ্যাসেম্বলিটা আমাদের জন্যও চলে, কারণ এটা মানুষের সরকার, মানুষ তো জানতে চায়। সেখানে তারা যদি মনে করেন ওয়ান সাইডেড মানুষকে একতরফা মিসলিড করে যাবেন এবং মিডিয়াতে ওয়ান সাইডেড মানে গুডি গুডি মিডিয়া শুধু বিজেপির হয়ে কাজ করে যাবেন, তাহলে আমি সরি। আমি স্ট্রেট বলছি ফেস টাইম লাইভকে, আমরা মানুষের কাছে পৌঁছবো আমার ফেস টাইম লাইভ থেকে। আমি বাংলার মামাটি মানুষকে প্রণাম জানিয়ে
শ্রদ্ধার্ঘ্য জানিয়ে, সম্মান জানিয়ে, জয় জহর জানিয়ে, ইনশাল্লাহ জানিয়ে, নমস্কার জানিয়ে, সালাম জানিয়ে আমি সকলকে বলবো যে আজকের বাজেট এত আর্থিক সংকটের মধ্যেও দেশ যখন ডুবে আছে পুরো ঋণের বোঝায়, দেশে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, এমনকি খাদ্য মেডিসিনে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার ফলে 10%-এর বেশি বেড়ে গেছে, সেক্ষেত্রে বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয়, কি করে কাজ করতে হয়, কি করে মানুষের কথা ভাবতে হয়, কি করে বলতে হয়। হ্যাঁ, কিন্তু এটাও দুর্ভাগ্যের যে মুখ্যমন্ত্রীকে মিডিয়া ফলো করছে না। তার মানে মুখ্যমন্ত্রীর টিআরপি কোন জায়গায় নেমে গেছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে বিধানসভাতে রাজ্য বাজেট পেশ হয়েছে এবং আমি প্রথম থেকে দেখালাম একেবারে সিকুয়েন্স ধরে ধরে। প্রথম থেকে যখন বাজেট পড়ছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, আমার কাছে বাজেটের একটা কপিও এসছে। এই হচ্ছে বাজেটের কপি, মানে যেটা আর কি বাজেট বই। আমি পরে এটা একটু পড়াশোনা করে যদি এখান থেকে কিছু খবর করতে পারি আমি দর্শক, সেটা হয়তো আমি পরে আপনাদের সামনে আনবো। এখন আমি এটা বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। কপিটা যেহেতু আমার কাছে এসছে, আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে রাখলাম। আমি চেষ্টা করবো এটা স্টাডি করে যদি কিছু খবর করা যায় পরবর্তীকালে। তো বাজেট পড়ছিলেন, শুভেন্দু অধিকারীরা ছিলেন। যখন ওই বলা হচ্ছিল যে কেন্দ্র টাকা দিচ্ছে না, কেন দিচ্ছে না সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়, পরিষ্কার বুঝতে পারছেন। চিৎকার হয় একটা, মন্ত্রী বসে পড়েন, তারপর মুখ্যমন্ত্রী ওঠেন। আমি বুঝতে পারছিলাম না যে স্পিকারটা কে, বিধানসভাতে আজকে স্পিকারটা কে। যিনি স্পিকার তিনি তো সামলাবেন, মুখ্যমন্ত্রীকে উঠে এরকম চিৎকার চেঁচামেচি করতে হবে কেন? প্রচুর চিৎকার চেঁচামেচি করেন, আরো একবার ওই রকম করেছেন। তো এইসব করিডোরে হলো, যা সব ঢপের বাজেট সব পেশ হয়েছে। বাজেটের কি আছে সেগুলো আমি একটু পরে বলছি। আমি যেটা দিয়ে শুরু করছিলাম যে তারপর যেটা হয় বাজেটের পরে বিরোধীরাই একটা রিয়াকশন সবসময় আগে দেবে, কারণ সরকার তো বাজেট পেশ করছে, সুতরাং সেটা সরকারের কথা। এবার তার রিয়াকশন তো বিরোধীরা কি বলতে চাইছে সেটা মিডিয়ারও একটা কৌতূহল থাকে এবং বিরোধীরাই সেটা করে আগে দেয়। তো বিরোধীরা মানে বিরোধী নেতাও যে প্রেস কর্নার যেটা রয়েছে সেখানে প্রেস মিট তারা করতে যান, কিন্তু প্রেস মিট যখন তারা করছিলেন, এখন মুখ্যমন্ত্রীরও খুব ইচ্ছে আর কি আমি একটা প্রেস মিট করবো। আমি জানি না আপনাদের অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, বিরোধীরা তার বিরুদ্ধে যদি কিছু বলা থাকে বলবেন, আপনাকে এখনই প্রেস মিট করতে হবে এমন কি আছে? আবার বাজেটের উপরে চর্চা হবে, তখন আর যা যা হবার হবে। কিন্তু ওনার ইচ্ছে হয়েছিল আরো একটা প্রেস মিট করার। কিন্তু শুভেন্দু অধিকারী খুবই গুরুত্বপূর্ণ প্রেসের কাছে, যে বাজেট পেশ হয়েছে নিশ্চয়ই কিছু বলবেন, সেই জন্য পুরো মিডিয়া গ্রুপ ফলো করছিল, মানে ফলো করছিল। এখন শুভেন্দু অধিকারীর বক্তব্য শেষ হবে না, উনি মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখবেন, সব মিডিয়া কি ছুটবে নাকি? আপনি কি বলবেন সেটা মোটামুটি মানুষের সবারই জানা, বরং শুভেন্দু অধিকারী কিভাবে তারা ব্যাখ্যা করছেন এই বাজেটটাকে, সেটা মিডিয়ার একটা কৌতূহল থাকে। মিডিয়ার কৌতূহল কেন, মানুষের কৌতূহল থাকে না? যে বাজেট তো পেশ হলো, দেখলাম শাসক তো বাজেট পেশ করলো, মন্ত্রী তো বাজেট পেশ করলেন, কিন্তু বিরোধীদের কি রিয়াকশন, তারা কি ভুলটা ধরছে, সেটাই তো মানুষের কৌতূহল থাকে। এবং যেহেতু কৌতূহল থাকে মানুষের, মিডিয়ারও কাজ কৌতূহল দূর করার, সেটা সেজন্য বিরোধীদেরকে ফলো করা। আর তাছাড়া শুভেন্দু অধিকারীর টিআরপি এই মুহূর্তে সব থেকে বেশি। মুখ্যমন্ত্রীর কোথাও কিছু বলছেন, তাকে মিডিয়া বা দর্শকদের যে কৌতূহল তাকে দেখার বা শোনার, তার থেকে অনেক বেশি শোনার ইচ্ছা থাকে শুভেন্দুর কথা। ফলে শুভেন্দুর কথা শেষ হবে না, মুখ্যমন্ত্রী বলবেন বলে সব ছেড়ে দিয়ে পালানো হবে লাইভ অফ করে দিয়ে, সেটা তো হয় না। উনি বলছেন যে ঘরটাকে দখল করে, আরে ঘরটাকে দখল করে রাখার কি আছে? আপনি তো এই যে আপনি প্রেস মিট করেছেন, আপনি তো ঘরে আসে, আপনি তো অন্য জায়গায় প্রেস মিট করেছেন, আপনি যেখানে খুশি বসে করতে পারেন। এখন মিডিয়ার যদি মনে হয় যে আপনার লাইভটা এখনই দরকার জরুরি, মিডিয়া নিশ্চয়ই ছুটবে, চলে যাবে শুভেন্দুকে অফ করে দিয়ে। কিন্তু মিডিয়া বুঝেছে যে না, শুভেন্দুর বক্তব্য এখন অফ করা যাবে না, হাউস থেকে হয়তো বলা হয়েছে তার বক্তব্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার টিআরপি অনেক বেশি, তার কথা শুনতে অনেক বেশি মানুষ চান, সেই জন্য মিডিয়া ফোকাস করে রেখে দিয়েছিল। এখন দিদিমণি রেখে যাচ্ছে না, শরীর খারাপ, আমি এই অবস্থায় রয়েছে, কতক্ষণ বসে থাকবো? কি আপনাকে বসে থাকতে বলেছে?
আর আপনার শরীর খারাপ, আপনাকে এইভাবে থাকতে হবে, কে বলেছে? আপনার তার অর্থমন্ত্রী রয়েছে, তো উনি তো বাজেট দিয়েছেন, উনি ব্যাখ্যা দেবেন না, উনি বলবেন। আবার অমিত অমিত মিত্রকে দিয়ে বলাতে চেয়েছিলেন, তো অমিত মিত্র দেরি হচ্ছে বলে নাকি উনিও অফ হয়ে গেছেন, তো সেজন্য আর ওই মনের ইচ্ছা পূরণ হয়নি। সেজন্য মানে প্রথমে খানিকটা বলে অফ করলেন, অফ করে আর ওয়েট করলেন না, আবার তারপরে ওই রাগটাগ দেখিয়ে উনি ওনার মতো করে বলতে শুরু করে দেন। বলতে বলতে কি অর্থমন্ত্রী যা বলেছেন উনি আবার বসে বসে সেগুলোকে রিপিট করছিলেন, খুব বোরিং লাগছিল। আর উনি এতটাই গুসা, আমি ওর সঙ্গে আর কথা বলবো না, ওই প্রেসের সঙ্গে কথা বলবো না, দিন ওই লাইনটা অফ করে দিন, মানে যাচ্ছে তাই কারণ, যেন মনে থাকে, মনে রাখবো। মনে রাখবে কি করবেন, কি করবেন আপনি? প্রেস মনে করলে আপনাকে বয়কট করে দেবে, আপনি কি করবেন? প্রেসের সঙ্গে টক্কর নিচ্ছেন। আরে প্রেসকে প্রেসের মতো কাজ করতে দিন না, প্রেস যেটাকে গুরুত্বপূর্ণ মনে করবে সেটা করবে। আপনার সময়ের সঙ্গে যদি আপনি আপনি ওই সময় আপনি করছেন কেন? আপনার তো উচিত ছিল চলে যাওয়া, পরে এসে আবার অন্যদিন করবেন বা অন্য জায়গায় প্রেস মিট করবেন। আপনার তো আপনার মন্ত্রী তো বাজেট প্রেস করেছেন, আপনি আবার কি বলবেন, রিপিট করবেন কি? সে তো শুনিয়েছেন সবাইকে, লাইভ টেলিকাস্ট হয়েছে, অন্য সময় তো লাইভ টেলিকাস্ট করতে দেন না, আজকে তো হয়েছে। আপনাকে ওই সময় করতে হবে, কিছু বলতে হবে তো বলতে হবে, ওয়েট করুন। বিরোধীরা ফার্স্ট রিয়াকশন দেবে, তারপর আপনি বলবেন। বিরোধীদের কথা মানে আপনার মন্ত্রী পেশ করেছেন বাজেট, বিরোধীদের রিয়াকশন থাকবে, বিরোধীদের প্রশ্ন যেগুলো উঠবে তার যদি কিছু বলা থাকে বলবেন, তাহলে একটু ওয়েট করুন না। সব জায়গাতে আমি আমি মানে আমাকে জায়গা ছেড়ে দিতে হবে, এ কি কথা? আপনি এমএলএ আর সবাই এমএলএ বিধানসভাতে। তো যাই হোক, এইসব করেছেন, খুব হয়েছে। তবে এটুকু পরিষ্কার দর্শক যে তার মানে মুখ্যমন্ত্রীর টিআরপি কোন জায়গায় নেমে গেছে, মিডিয়ার থেকে, মানে মিডিয়ার আকর্ষণ মুখ্যমন্ত্রীর প্রতি কতটা নেমে গেছে। তাও মুখ্যমন্ত্রী রয়েছে, মুখ্যমন্ত্রী তো চলে গেলে মনে তো হয় যে কালীঘাটের ওইদিকে কেউ তাকাবেনই না। মুখ্যমন্ত্রী চলে গেলে এমনি দলটা উঠে যাবে, সেটা তো আপনারা জানেন, সাইনবোর্ড হয়ে যাবে, এমনি তাকাবে না। তো না দেখছি আর কি, মানে প্রেস আজকে পাত্তা দেয়নি, খুব গোসা হয়েছে, রাগ হয়েছে। তো এটা উনি নিজেকেই ভাবুন, নিজের বিষয়টা একটু পর্যালোচনা করুন যে কি হলো। শুভেন্দুর গুরুত্ব এত বেড়ে গেল, মিডিয়া ফোনে একেবারে আধ ঘন্টা বসে রয়েছে, আমাকে এখানে ওয়েট করতে হচ্ছে, তাহলে আমার ভ্যালুটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে? এবার নিজে একটু বিবেচনা করুন, নিজেকে একটু যাচাই করুন, জাজ করুন যে আপনার টিআরপি বা আপনার ইমেজ কোন জায়গায় নেমেছে। এবার দর্শক আমি ছোট্ট করে বলে দিই, অনেক বড় ভিডিও হয়ে গেল। বাজেটে যা হয়েছে ওই সান্তা ক্লজ, মানে সান্তা বলে না, সেই গিফট দেয়, ওই মানে ওই রকম বাজেট আর কি, উপহার দেওয়ার বাজেট, মানে ওই সবই দান খায়রাতির বাজেট, কনস্ট্রাকটিভ সেরকম কিছু নেই। লক্ষ্মীর ভান্ডারে 500টা হাজার টাকা করা হয়েছে, 1000টা 1200 করা হয়েছে। সিভিক ভলেন্টিয়ারদের মাত্র 1000 টাকা মাসে বৃদ্ধি করা হয়েছে, বা ওই ভিলেজ পুলিশ ওদের। আর একটা ঢপের, এটা পরিষ্কার বুঝতে পারছি, বলা হয়েছে 5 লক্ষ সরকারের বিভিন্ন ক্ষেত্রে চাকরি হবে, সরকারের বিভিন্ন সেক্টরে 5 লক্ষ চাকরি, এটা বলা হয়েছে। এটা তো পরিষ্কার ঢপ, আমরা এখন থেকে বলে দিতে পারি। তারপরে সব দান খায়রাতির বাজেট, কনস্ট্রাকটিভ সেরকম বড় কিছু তৈরি করার মানে নেই। আর এই যে একটা ঘোষণা করে দেওয়া হলো, কত 3 লাখ, কত 3.5 লাখ না কত এরকম কোটি টাকার বাজেট, কিন্তু আয়ের উৎস কি তার কোনো দিশা দেখলাম না। এখন বিষয়টা তাহলে কি ওই লোন করে করে দেবেন, নাকি লোন করে করে দান খয়রাতি করবেন, মানে লোন করে রাজ্যকে দেনায় ডুবিয়ে দিয়ে সেই টাকাতে আপনি ফুটানি করবেন, এই দান খয়রাতি করবেন, বলবেন অনেক অনেক কাজ করেছে, অনেক কাজ, তাহলে কি হলো? আপনি তো লোন করে রাজ্যকে ডুবিয়ে দিয়ে করছেন, মানে ধার করে বড় মাছটা কিনে বাড়িতে খাওয়াচ্ছেন, এটা ওই রকম ব্যাপার। বা লোন করে বাড়ি করেছেন, বলছেন আমি করেছি, তো ওই রকম ব্যাপার। পরবর্তী প্রজন্মের ঘাড়ে তো দেনা চেপে যাচ্ছে। আয়ের তো উৎস দর্শক বুঝতে পারলাম না, শুধুই দান খায়রাতি করে গেলেন, ফলে খুব চিন্তায় পড়ে গেলাম যে কি হবে রাজ্যটার হাল আগামী দিনে। আরো এইসব দান খায়রাতির যেসব ঘোষণা করা হয়েছে, প্যারা টিচারদের ব্যাপারে তো কিছু শুনলাম না। আর এর আগে সব শুনছিলাম এখান থেকে ফ্লাইওভার হবে, ওখান থেকে ফ্লাইওভার হবে, সেই ফ্লাইওভার গুলো হয়নি, আর সেটা নিয়েও আর সেরকম বেশি কিছু মানে সেরকম কিছু শুনলামও না, কি হলো কি জানে। আবার বলা হয়েছে গঙ্গাসাগরের ওখানে নাকি ব্রিজ হবে, ব্রিজের যা বরাদ্দ করা হয়েছে, গঙ্গাসাগর ব্রিজ তো মনে জলের নিচে দিয়ে রয়ে যাবে, কিন্তু উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন হয়তো, দেখাবেন ভোটের আগে, ফলে ওটাও একটা ব্যাপার। এরকম 2-1টা ব্রিজ বা এরকম বলা শুনলাম, বাকি সেরকম কনস্ট্রাকটিভ যে বড় বড় মানে স্কুল কলেজ এইসব ব্যাপারটা আবার আছে,
সেরকম কিছু শুনলাম না, সবই ওই দান খায়রাতির বাজেট। ফলে এই বাজেটে রাজ্যের ভবিষ্যৎ বলে কিছু নেই, তাৎক্ষণিক বলে কিছু আছে। তাৎক্ষণিক মানে কি, এটা যেন সেই ভোটের বাজেট হচ্ছে, যেন বিধানসভার ভোট হয় না যখন, তখনকার যেমন বাজেট হয় ওরকম টাইপের বাজেট হচ্ছে। তার মানে কতটা চাপে পড়েছে এই শাসক এই লোকসভা ভোটকে সামনে রেখে, সেটা কিন্তু পরিষ্কার। মানে এত তারা বলছেন কাজ করেছে, কিন্তু তাদের এতও ভয় জিতবো কি জিতবো না, সেই জন্য একেবারে ভোটমুখী একটা বাজেট। ওই জব কার্ডের টাকা ক্ষতিপূরণ হিসেবে নাকি দেওয়া হবে, ক্ষতিপূরণ হিসেবে জব কার্ডের টাকা। তারপর আবার এরকম বলা হয়েছে আমরা একটা কি কর্মশ্রী চালু করবো, জব কার্ডের মতো করে 50 দিনের কাজ দেব। আবার আবাসের টাকা 1 মাসের মধ্যে না পেলে সেটাও আমরা দেওয়ার ব্যবস্থা করবো, এইসব বলে সব করবো টরবো বলা হয়েছে। ডিএ 4% বাড়ানো হয়েছে, সেটাও এখন না, ভোটের পরে পাওয়া যাবে। সবই মোটামুটি ভোটের পরেই, সবই এখন ললিপপ, কতটা কি কাজ হবে জানি না। তো এইসব হয়েছে সবটাই দান খায়রাতির বাজেট। এর মধ্যে কনস্ট্রাকটিভ ভালো কিছু ফিউচার প্ল্যান, ভবিষ্যৎ পরিকল্পনা করে করা সেরকম লাগছে না। জানি না এই বাজেট কোথায় বসে করেছেন। আগের বার তো বলেছেন যে ট্রেডমিলে বাজেট করেছি, এবার বাজেটটা কোথায় বসে পা দুলাতে করেছেন কে জানে, তো বা কেই বা করে দিয়েছেন কে জানে। তো এই হচ্ছে দর্শক ব্যাপার বাজেটে। আপাতত চমক ওই দান খায়রাতি, যারা ভাবছেন 500 বাড়লো খুব ভালো, কিন্তু খুব ভালো ছেলেরা কোথায় থাকবেন, তারা কোথায়। আবার বলা হয়েছে বাজেটে বলা হয়েছে আমাদের নাকি কর্মসংস্থান অনেক বেড়েছে, বেকারত্ব কমেছে। আমি ভাবছিলাম যে বেকারত্ব কমেছে বলতে কি, বাইরের রাজ্যে গিয়ে কাজ করাটাকে বলছেন রাজ্যের বেকারত্ব কমেছে? সব তো বাইরে গিয়ে কাজ করছেন, রাজ্যে কোথায় কাজ? বাইরে গিয়ে কাজ করলে, দেশের অন্য প্রান্তে গিয়ে কাজ করলে সেটাকে বলছেন বেকারত্ব কমেছে? এসব বলা হয়েছে, দারিদ্রতা কমেছে, এসব অনেক কিছু বলা হয়েছে। তো দর্শক এখন ওই বাজেট নিয়ে খুব একটা আমরা মানে ফিউচার যে ব্যাপারটা, ফিউচারের এর মধ্যে কিছু নেই, সবটাই তাৎক্ষণিক ভোটমুখী বাজেট। ফলে আমরা কিন্তু বাজেটটা নিয়ে খুব একটা উৎসাহী নই। এখন এটাকে নিয়ে ওনারা কিভাবে ভোট বাজারে প্রচার করবেন সেটা অন্য বিষয়, সেটা তো আমরা দেখবো। কিন্তু আজকে মুখ্যমন্ত্রীকে বেশ হতাশ লাগলো, ওটাই যে এত কিছু করছি, এত কিছু বললাম, এত বাজেটে কি জনমোহিনী না কি এরকম বলেন না, জনমুখী বাজেট পেশ করলাম, তা তো মিডিয়ার লোকেরা আমাকে ফোকাস করলেন না, দিদি আপনি কত ভালো বাজেট করেছেন, সেই শুভেন্দুর দিকে ফোকাস। সহ্য হয়নি দিদির, সেই জন্য এইরকম একটা ক্ষোভ প্রকাশ করেন এবং তারপর মিডিয়া আসুক না আসুক নিজেই বলতে শুরু করে দেন, ফেসবুক লাইভ করতে। আগামী দিন ওই ফেসবুকই থাকতে হবে আর কি। দর্শক কি বলবেন? যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।